বসন্ত পেরিয়ে গ্রীষ্ম এসেছে। প্রচণ্ড রোদে প্রকৃতি তেতে উঠেছে। কমলের মনটাও যেন এই রোদেই শুকিয়ে কাঠ। চোখে মুখে হতাশা, কারণ তার 3 মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু অভাব তার পিছু ছাড়ছে না। মেয়েরা কেন আমার ভাগ্যের জন্য কষ্ট পাবে? ওদের চেয়ে বয়সে ছোট মেয়েরা স্বামী সন্তান সংসার নিয়ে ব্যস্ত। আমার মেয়েগুলোর ভাগ্যে কি অভাব ছাড়া কিছুই লেখা নেই? উর্মি জল আনতে কলসি নিয়ে আসে। বাবা, তুমি এখনো এখানে বসে আছো? তুমি জানো আমি কখন থেকে তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি? জানো বাবা, আমি তোমার জন্য আজ মোরলা মাছের টক রান্না করেছি। পানি নিয়ে বাড়ি চলো, সবাই একসাথে খাবো। উর্মিমা, তুই একটু আমার পাশে বস তো। কি হয়েছে বাবা? তোমার কি শরীর খারাপ লাগছে? কবিরাজ মশাইকে ডাকবো? না মা। তবে কি তোমার মন খারাপ? শোনো বাবা, গরিব মানুষদের মন খারাপ একদম মানায় না। তুমি আমার সাথে চলো, পেট ভরে ভাত খেলে ওসব মন খারাপ কোথায় ছুটে পালাবে। তুমি বসো, আমি কলসিটায় পানি নিয়ে আসি। উর্মি কলসি নিয়ে বাড়ির বাইরে পুকুরের দিকে পা বাড়ায়। ঠিক সেই সময় প্রতিবেশী রতন কাকা পুকুর পাড় থেকে হেঁটে আসে। কি খবর ভাই? ভালোই তো আছেন দেখছি। তা মেয়ের পানি নিতেও কি আপনার সাথে যেতে হয় নাকি? আদুরে 3 মেয়ের বাপ, অথচ বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। বাপের সেদিকে কোনো খেয়ালই নেই, দেখলেও হাসি পায়। হাসি তো স্বাস্থ্যের জন্য ভালো, তা মন খুলে হেসে নিন না। অযথা গোখরা সাপের মতো বাতাসে নিঃশ্বাসে বিষ ছড়াচ্ছেন কেন? চুপ কর বেয়াদব মেয়ে, বড়দের মুখে মুখে কথা। বাপকে কিছু শেখায়নি নাকি? আমার বাবা তাহলে আপনার চেয়ে ছোট, বড়দের দেখেই তো শিখবে। আর কি যেন বললেন? আমার বাবা কিছুই শেখায়নি। তা আপনার মাও তো কিছু শেখাতে পারেনি। যত বড় মুখ নয় তত বড় কথা। বুকে বড্ড বাজলো তাই না? মা বাবাকে নিয়ে কিছু বললে সবারই বুকে বাজে। প্রতিবেশী হয়ে যদি সহমর্মিতা দেখাতে না পারেন, তবে বিষ ঢালতে আসবেন না। এসো বাবা। উর্মি কমলের হাত ধরে বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করে। রতন কাকা রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। কেন এসব বলতে গেলি মা? এবার যে গ্রামের সকলের কাছে গিয়ে ও তোদের নামে বদনাম করবে। বিধাতা যার মান রাখে তার বদনাম কেউ করতে পারে না, করলেও তা ধোপে টেকে না। তুমি বড্ড সোজা মানুষ বাবা, তাই তো সবাই তোমাকে ছোট করে দেখে। আমার এসব একদম ভালো লাগে না বাবা। কিন্তু ও তো ঠিক কথাই বলেছে। সত্যি তো আমি তোদের সময় মতো বিয়ে থা দিতে পারিনি, আর আমার কাছে আগামী দিন কেমন করে কাটবে সে পয়সাও তো নেই আমার কাছে রে মা। আমরা তো বড় হয়েছি বাবা, এবার যা করার আমরাই করব। তুমি অন্যের কথায় কান দিও না তো। আমরা না খেয়ে থাকলেও কেউ তো 2টো খাবার দিয়ে যায় না, তাহলে তাদের কথা আমরা কেন শুনবো বলো তো? চলো তো, চলো। কমল আর উর্মি ঘরের দিকে চলে যায়। ঘরের ভেতরে তমা এবং দীপা বসে আছে। দীপা, তোর কি খিদে পেয়েছে রে? তাহলে তুই খেয়ে নে। কিন্তু মাছগুলো সব আমি ধরে এনেছি, আর তুই মাছগুলো কুটেছিস। হাতের কাজ সব গোছানো থাকলে রান্না করা কি কঠিন কাজ? মশলা ঠিক পড়লে খাবার যেন অমৃত হয়, তেমনি কম বেশি হলে তা মুখে তোলা যায় না। কোনো কাজই ছোট নয় রে। আরে বাপরে, আমার মেয়েরা দেখি সব কাজ গুছিয়ে করে। ঘরে পা রাখতে না রাখতে এই খাবার গুছিয়ে রাখা। আর মাছের ঝোলের কি দারুণ গন্ধ বেরিয়েছে। বুবু, তুমি পানি আনতে এত দেরি করলে কেন? আমার কত খিদে পেয়েছে। বর্ষা নেই, আশেপাশের সব খাল বিলে পানি শুকিয়ে গেছে। আমাদের দূরে রঘু পুকুর থেকে পানি নিয়ে এলাম। সে কি? ওই পুকুর তো নোংরা, পান করার অযোগ্য পানি। এই পানি খেয়ে কি আমাদের মরতে হবে?
মরতে হবে কেন? আমি কলসিতে আগে থেকে নুড়ি পাথর দিয়ে রেখেছিলাম। পুকুরে জল নোংরা হলেও এখন তা পানীয়ের যোগ্য। বৈশাখ মাস শেষ হয়ে গেল, তবুও বৃষ্টির দেখা নেই। কবে যে পানির কষ্ট দূর হবে? মণ্ডল মশাই চাইলেই তো আমাদের গ্রামে একটা পাতকুয়ো বসাতে পারতো, কিন্তু কেন যে উনি ব্যবস্থা নেন না? অনেক পাকা পাকা কথা হয়েছে, এখন সকলে খেতে বসো তো দেখি। কমল এবং মেয়েরা খেতে বসে। উর্মি বাবাকে পানি দেয়। বাবা, পানি নাও। তুমি কি ভাবছো বাবা? খাবারটা শান্তি করে তো খাবে। ঠিক সেই সময় গ্রামের মোড়ল নরেশ মণ্ডল প্রবেশ করে। পরবর্তী সিনে কি হতে চলেছে সেটা জানার আগে তোমরা যারা এই ভিডিওটা দেখছো বাট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা কি করছো? সাবস্ক্রাইব করে নাও এইরকম মজাদার কার্টুন ভিডিও পাওয়ার জন্য প্রতি সপ্তাহে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যারা অলরেডি ওয়াচ করছো, আগে থেকে চ্যানেলে ভিডিও দেখে আসছো বাট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আজকের এই ভিডিওটাও দেখছো, তো কি করছো? সাবস্ক্রাইব করে নাও। প্রতি সপ্তাহে তোমাদেরকে এইরকম মজাদার গল্প আমরা দিয়ে রাখবো। ওকে, তো চলো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা যাক পরবর্তী সিনে কি হয়। বাবা বাবা বাবা, সুখী পরিবার, শান্তির কোনো অভাব নেই। তা হ্যাঁ রে কমল, আমি যে তোর শান্তিতে একটু ভাগ বসাতে এলাম রে। মন্ডল মশাই, বা আপনি এখানে? ওরে, আমি তোদের গ্রামের মণ্ডল, কোনো ভূত প্রেত নই। আমাকে দেখে এত ভয় পাওয়ার কিছু নেই। শোন কমল, তোর তো নেই নেই করে আমার কাছে 1000 টাকা ধার হয়ে গেছে। একটা ভালো কাজ পেলে বা আমি সব দেনা শোধ করে দেব মন্ডল মশাই। দেখ, আমার হাতে এত সময় নেই। কবে মুরগি কিনবি, কবে ডিম পাড়বে, আর কবে তা বাজারে বেচে তুই দেনা পরিশোধ করবি, তা তো হবে না। তার সে আমার কাছে একটা উপায় আছে, তাতে অবশ্য তোর অনেক লাভ হবে রে। কি উপায়? তোর বড় মেয়ে তো দেখতে বেজায় সুন্দরী, তাকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দে। মন্ডলের আত্মীয় হলে তোর মান সম্মানও বেড়ে যাবে, সাথে দেনার টাকাও আর দিতে হবে না। আমি উল্টে তোকে 1000 টাকা বকশিস দেবো, কি বলিস? এসব আপনি কি বলছেন মন্ডল মশাই? আপনার ওই হাবা গোবা ছেলের জন্য আমার এমন মেয়েকে আমি জলে ভাসিয়ে দেব? না 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 না, এ আমি কিছুতেই পারবো না, এ আমি কিছুতেই পারবো না। তোর সাহস হলো কি করে রে আমার মুখের ওপর না বলিস? তুই ভেবে দেখ কত লাভ হবে তোর। তোর ছোট মেয়ে দুটোর ভালো জায়গায় বিয়ে হবে। ওরে, নিজের ভালো তো পাগলেও বোঝে রে। তাই বলে আমার দেনার দায়ে আমার সন্তান সারা জীবন দুঃখে ভাসবে? তা কি করে হয়? আমাকে আর কিছুটা সময় দিন, আমি আপনার দেনা শোধ করে দেব। তুই আমার প্রস্তাব ফিরিয়ে দিস। অপরাধ নেবেন না মণ্ডল মশাই, হয়তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু বিয়ের মতো সিদ্ধান্ত কি এমন হুট করে নেওয়া যায় বলুন? তার চেয়ে আমাদের 1 মাস সময় দিন, আমরা একটু ভাবনা চিন্তা করি। তার সাথে যেহেতু বিয়ের আয়োজন করার টাকার দরকার আছে, আমরাও একটু একটু প্রস্তুতি নিই। গরিব বাবার মেয়ে হলেও আমরা বুবুকে তো আর খালি হাতে শ্বশুর বাড়ি পাঠাতে পারি না। বাহ, তোমার এই মেয়ের বুদ্ধিও তো দারুণ। দেখো কমল, এই হলো বুদ্ধিমান মেয়ে। বেশ, দিলাম 1 মাস সময়, কিন্তু 1 মাস পর আমার প্রস্তাবে কিন্তু রাজি হওয়া চাই। বলে দিলাম আপনাকে। হ্যাঁ, আপনি সুবিবেচক মানুষ, আপনার জন্য ইশারায় যথেষ্ট। তা মণ্ডল মশাই, পাত্রী তো দেখলেন, নজরানা দেবেন না? না মানে, আমি শুনেছি আগের দিনে রাজা জমিদাররা নজরানা দিয়ে তবেই পাত্রী দেখতো। বাহ, তোমার এই মেয়ে তো বেশ বুদ্ধিমান, বেশ চতুর। এই নাও, তোমার চাঁদের মতো মুখ দেখে পুরো 500 টাকা দিলাম। আমি চলি, 1 মাস পর আমি আবার আসবো। নরেশ মণ্ডল টাকা দিয়ে চলে যায়। এ তুই কি করলি মা? বোন হয়ে বোন কেমন কাঁদায় ফেলে দিলি? না বাবা, আমরা একই বাবা মায়ের ঘরে জন্ম নেওয়া, একই বাড়িতে বেড়ে ওঠা 3 বোন। আমাদের মধ্যে অমিল হতেই পারে, কিন্তু আমরা কেউ কারো খারাপ চাইতে পারি না বাবা। তবে মন্ডল মশাইকে সময় কেন দিলি? মন্ডল মশাই মোটেও লোক ভালো নয়। এই সময়টা নিয়েছি যাতে আমরা তার দেনা শোধের সময়টা কিছু পাই। আর সামনেই তো মণ্ডলের নির্বাচন, তখন মণ্ডল খারাপ কিছু করতেই পারবে না। কিন্তু 1000 টাকা 1 মাসে কেমন করে শোধ করবি মা? এ যে কোনোভাবেই সম্ভব না। হাতে একটা কাজও নেই, আর আমার বয়স হচ্ছে রে মা, আগের মতো আর খাটতে পারি না। মন্ডলের কাছ থেকে ধার করে তোদের মায়ের চিকিৎসা করালাম, সে তো চলেই গেল। আর দেনার দায়ে আমার মেয়েরা না জানি আর কি কি সহ্য করবে। তুমি কিছু ভেবো না তো বাবা, বিধাতার দয়ায় একটা না একটা উপায় ঠিক বেরিয়ে আসবে। তোরা থাক মা,
আমি দেখি কোনো কাজের সন্ধান করতে পারি কিনা। কাজ না করলে জানি না কি করে আগামী দিনগুলো চলবে, আর আমার দিন আর কি হবে। হাই হাই হাই, কত দিকে কত পথে একাই ঘুরেছি, বেলা কত হলো, আজকে একটা কাজও জুটবে না আমার। মেয়েগুলোকে ভালো মন্দ খাওয়াতে না পারি, উপোস করে তো রাখতে পারবো না। ইস, আমার যদি এক টুকরো জমি থাকতো, মন দিয়ে চাষ করতাম আমি। কমল দীর্ঘশ্বাস ফেলে। রাস্তায় বেরিয়ে পড়ল কাজের সন্ধানে। ঠিক সেই সময় মণ্ডল আবার ফিরে আসে। কি ব্যাপার, মেয়ের বিয়ের জন্য কষ্ট করছো? কালকে রান্না বান্না হবে, সে খাবারের ব্যবস্থা নেই, আর বিয়ের জোগাড়। খাবার নেই তো কি হয়েছে, আমি এখনই উপহার হিসাবে খাবার, মাছ, মিষ্টি, ফল সব পাঠিয়ে দিছি। আমার বাড়ির বউকে তো আর না খাইয়ে রাখতে পারবো না, তাই না? আপনি কি বলতে চাইছেন মণ্ডল মশাই? তাহলে একটা কথা শোনো, এই গ্রাম এমনকি আশেপাশের কোনো গ্রামেও তুমি কাজ পাবে না। এই 1 মাস আমি তোমাকে নজরে নজরে রাখবো। 1 মাস তুমি না কাজ পাবে, না দিতে পারবে আমার দেনার টাকা, আর বাধ্য হয়ে তোমাকে আমার কথা রাখতে হবে। কি বুঝলে কমল? গ্রামে এত মেয়ে থাকতে আমার মেয়েকেই কেন? গরিবের ঘরে কখনো চাঁদের আলো থাকতে পারে না। তোমার মেয়ের যেমন রূপ তেমন গুণ, আবার তেমনি বুদ্ধি। ও এলে আমার কত সাহায্য হবে, তুমি তো বুঝতে পারছো না। তোমাদের ভাগ্য দেখো, গরিবের ঘরে বুদ্ধির কদর নেই, আর আমার ঘরে বিধাতা দিল বুদ্ধিহীন এক পুত্র। নরেশ মণ্ডল হো হো করে হাসতে হাসতে চলে যায়। কমল বাড়িতে ফিরে আসে। আমার সব শেষ হয়ে গেল রে মা। ওই মণ্ডল আমাকে ধনে প্রাণে শেষ করে দিল। ওই 1 মাস আমাকে নজরবন্দি করে রাখবে, আমাকে কোনো কাজ করতে দেবে না রে মা, কোনো কাজ করতে দেবে না। জলে বাস করে কুমিরের সাথে লড়াই করে কোনো লাভ নেই। তার চেয়ে মণ্ডলের প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও বাবা। আমার বাবা আর বোনদের আমি বিপদে ফেলতে পারবো না। তাই বলে এমন একটা বুদ্ধিহীন ছেলের সাথে তুই কেমন করে জীবন কাটাবি দিদি? বল তুই আমাকে। 2 দিনের জীবন এমনিই কেটে যাবে বাবা। না, এসব আবোল তাবোল কথা বন্ধ করো তো তোমরা। মণ্ডলকে আমরা টাকা ফেরত দেব, আর বিয়ের ব্যাপারে না করে দেব। এই বলে দীপা ঘরের বাইরে বেরিয়ে যায়। কিন্তু মণ্ডল সেই কথা মানবে কেন? মানতেই হবে, নয়তো আমরা কাজীর কাছে বিচার দেব। কিন্তু এত কম সময় এত টাকা কোথায় পাবো? অর্ধেক টাকা তো মণ্ডল মশাই নজরানা করতে দিয়ে গেছে। এবার আমাদের এমন কিছু করতে হবে যাতে এই টাকাই কয়েকদিনের মধ্যে দ্বিগুণ হয়ে ফিরে আসে। সেটা কেমন করে? দেখ মা, 1 মাস মাত্র 30 দিন, আজকের দিন চলে গেল, হাতে মাত্র 29 দিন বাকি। ভাবতে হবে, আর ভেবে ভেবে একটা উপায় বের করতে হবে। উর্মি ভাবতে থাকে, তমা পাশে দাঁড়িয়ে থাকে। রাস্তার পাশে একটা লাউ গাছ জন্মেছিল। বুবু, বলো বেশি করে লঙ্কা দিয়ে পাতায় ভর্তা বানাতে। আহা, ভাতের সাথে সে কি মজা করে খাবে। এখনই যে জল চলে এসেছে, সাথে যদি কটা চিংড়ি মাছ পাওয়া যেত। দীপা কিছুক্ষণ ভাবতে থাকে। আমি বরং রঘু পুকুরে যাই, একবার জাল ফেলে দেখি যদি কিছু চিংড়ি পাওয়া যায়। আমার মনে হয় উর্মির মতো মাছ ধরতে কেউ পারবে না। দীপা পুকুরের দিকে যেতে থাকে। রাস্তায় দাঁড়িয়ে আবার কিছু একটা ভাবতে থাকে। কিন্তু রঘু পুকুরে কি চিংড়ি পাওয়া যাবে? একেই গ্রামে বৃষ্টি নেই বলে পানির অভাব, তারপর আবার পুকুরে চুন দিয়েছে, মাছগুলো তো মরেই যাবে। ইস, মাছেদের কত কষ্ট হচ্ছে। দীপা বাড়ি ফিরে যায়। উর্মি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল দীপার জন্য। দীপা, তুই কোথায় গিয়েছিলি? এই রোদে কেন এমন টই টই করে ঘুরে বেড়াস? চোখ মুখ কেমন লাল হয়ে গেছে দেখো। কি হলো, চুপ করে আছিস কেন? বুবু, পুকুরে চুন কেন দেয়? চুন দিলে পানি পরিষ্কার হয়, মাছেরা নতুন নতুন খাবার পায়, মাছের চাষে লাভবান হওয়া যায়। কেন রে,
কি হয়েছে? ও, এই ব্যাপার। আমি তো মাছ মরে যাবে ভেবে কষ্ট পাচ্ছিলাম। এই নাও বুবু, এই লাউ পাতা নিয়ে এসেছি, লাউ শাকের ভর্তা বানাও। তমা বুবুকে দেখছি না যে, ও থাকলে কটা কুচো চিংড়ি আনার বায়না করতাম। কোথায় গেছে গো বুবু? আজ ওর মন ভালো নেই রে, জানি না কোথায় গেছে। শোন, মুখ হাত ধুয়ে বস, আমি শাকগুলো ভালো করে বেছে লঙ্কা রসুন দিয়ে ভর্তা বানিয়ে দেব, কেমন? ঠিক আছে, তাই হবে। তা বাবা কোথায় গেছে গো বুবু? বাবা তো ঘরেই শুয়ে আছে, বাবার শরীরটা তেমন ভালো নেই রে, তুই বাবাকে বিরক্ত করিস না, কেমন? তমা পুকুর পাড়ে বসে আছে। তুমি এই রঘু পুকুরে কি করছো? এই পাশের পুকুরে আমি কাজ করছি, এখান থেকে জল আনতে এসেছি। আমার পুকুরে মাছের চাষ করব আর চুন দিয়েছি। কদিন পর মাছ ছাড়লে বেশ ভালো ফলন পাওয়া যাবে, বুঝলি? তা তুই এখানে কি করছিস? আমাদের এই পুকুরটায় যদি মাছ চাষ করা যায় তবে কি ফলন পাওয়া যাবে? কেন যাবে না? দেখ না, গ্রামের সব পুকুরের পানি শুকিয়ে গেছে, আর তোদের এইটুকু পুকুর তাও আবার কেমন জলে ভর্তি। তা হ্যাঁ রে, এবার মাছ চাষ করবি তোরা? আর তোদের মাছ হাটে কি নিয়ে যাবে, ধরবে কে? তোরা তো 3 বোন, মাছ চাষে লাভ আছে, তবে মাছ চাষ সহজ নয় রে, আর মেয়েদের জন্য তো নয়ই। যাই রে যাই, পানি নিয়ে ঘরে যাই। তোর সাথে কথা বলে বেলা নষ্ট হলো আমার। যাই যাই, থাক তুই। মদন চলে যেতে শুরু করলো। দীপা দূর থেকে তমাকে ডাকতে আসে। তুমি এখানে? আর আমি তোমার সারা গ্রাম ধরে খুঁজছি। এই প্রখর রোদে হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে গেছি। ও, তুই? কি হয়েছে? বুবু বলল তুমি অনেকক্ষণ বেরিয়েছো, তাই খুঁজতে এলাম। অবশ্য একটা কাজও আছে। তোর আবার কাজ? তা বল না কি কাজ? কটা কুচো চিংড়ি ধরে দেবে বুবু? চিংড়ি দিয়ে লাউ পাতার ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। বাজারে চিংড়ি তো অনেক দাম, আর চিংড়ি চাষে অল্প দিনেই লাভবান হওয়া যায়। এইসব তুমি কি বলছো বুবু? হ্যাঁ রে হ্যাঁ, এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। এইসব তুমি কি বলছো বুবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই চাস তো বুবুর বিয়ে যেন মণ্ডলের ছেলের সাথে না হয়, বাবার দেনা যেন শোধ হয়ে যায়? হ্যাঁ চাই তো, অনেক করে চাই। ওই মণ্ডল বাবাকে 1 মাস কোনো কাজও করতে দেবে না। বাবা তো মন খারাপ করে ঘরে শুয়ে আছে, বাবার আর কোনো কষ্ট করতে হবে না। আমরা 3 বোন বাবার জন্য যথেষ্ট, এটা প্রমাণ করার এখন সময় চলে এসেছে। ঘরে চল, বাকিটা পরে বলছি। 2 বোন বাড়ির দিকে চলে যায়। কমল হতাশ হয়ে দাওয়ায় শুয়ে আছেন। কি ব্যাপার, আমার 3টে চাঁদ আজ একসাথে? বাবা, আমাদের তো এই পুকুরটা ছাড়া কিছুই নেই। তুমি বসে থাকলে তো আর সংসারটা চলবে না, তাই ভাবছি যদি পুকুরে চিংড়ি চাষ করা যায়। চিংড়ি চাষ করা যেতে পারে, কিন্তু পুকুরের ওপর তো অনেক সূর্যের আলো পড়ে। চিংড়ি মাছ এত প্রখর রোদ সহ্য করতে পারবে না রে মা। তাছাড়া চিংড়ি মাছ করলেই তো আর হবে না, ওগুলো বিক্রি করতে গিয়ে যাবে। আমি তো এসব ব্যাপারে কিছুই বুঝি না রে মা। ওসব আমি দেখে নেব, কিন্তু পুকুরের উপর তাপ পড়া কেমন করে কমাবো বাবা? পুকুরের উপরে যদি আমরা লাউ মাচা দিতে পারি তাহলে বেশ হয়। লাউ আর লাউ শাক পুকুরে ছায়া দেবে, সাথে লাউ চিংড়ি বিক্রিও করা যাবে। এ তো বেশ ভালো পরিকল্পনা রে, কিন্তু সব ভালো যার শেষ ভালো কি তার হবে? আমরা যা করার গোপনে করব। আমরা কেউ সারাক্ষণ পুকুরের আশেপাশে পাহারায় থাকবো। তাহলে চল কাজে লেগে পড়ি। উর্মিমা, তোর টাকাটা যে এবার কাজে লাগবে রে মা। এমন করে কেন বলছো বাবা? যা আমার তা তো আমাদেরই, আমি এখনই নিয়ে আসছি। উর্মি বাবু, তুই সন্ধ্যার দিকে হাটে যাস, আমিও তোর সাথে যাব। ভাঙা হাটে শুনেছি কম দামে সবকিছু পাওয়া যায়। মাছের পোনা আর লাউয়ের বিচি কিনে নিয়ে আসবো, কেমন? আমি ছোট বলে কেউ আমার কোনো কথা শুনছে না, আমিও কিছু বলতে চাই। এ বাবা, আমার ছোট মাছ এবার ভীষণ রেগে গেছে। সবাই চুপ করো। দীপা মা, এবার তুই বল তো মা। আমরা যদি পুকুর পাড়ের অংশগুলোতে মরিচের চাষ করি তাহলে কেমন হবে বাবা? বর্ষার সময় তো মরিচের অনেক দাম হয়, বাজারে চড়া দাম পাওয়া যাবে।
গল্পের এই স্থান পর্যন্ত তো তোমরা চলে এসেছো এবং এতটা দেখার পর অবশ্যই তোমাদের ভালো লাগছে, তো সেই কারণে তোমরা স্কিপ না করে কিন্তু এই পর্যন্ত দেখে আসছো। তো গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা লাইক দিয়ে বুঝিয়ে দেবে। তোমাদের লাইক দেখলে আমরা বুঝতে পারবো তোমাদের গল্পটা কতটা ভালো লাগছে। তো এইরকম টাইপের গল্প আমরা আগামী দিনে আরও নিয়ে আসার চেষ্টা করব। তো অবশ্যই যারা এখনো পর্যন্ত গল্পটা দেখছো স্টিল বাট এখনো লাইক করনি, তারা অবশ্যই একটা করে লাইক করে যেও। তো চলো পরবর্তী সিন দেখা যাক কি হয়। বাহ, আমার মেয়েরা কত বড় হয়ে গেছে, সবার কত বুদ্ধি। আমি কিছু মরিচের চারা গাছ তোদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে বাবা? রাত নেমে আসে, কমল ও মেয়েরা কাজে লেগে পড়ে। পরের কয়েকদিন চলল তিন বোনের এক অসম লড়াই। দিনের বেলা রোদ, পুকুর পাড়ে মণ্ডল মশাইয়ের লোকের নজরদারি সব পেরিয়ে তারা দিনে পুকুরে মাচা বাঁধতে শুরু করে এবং রাতে লাউয়ের বীজ ও চিংড়ির পোনা ছাড়ার কাজ করে। কমল গোপনে তাদের জন্য মরিচের চারা জোগাড় করে আনে। বড্ড হাঁপিয়ে গেছি বুবু, এত কাজ তারপর এত রোদ। হাঁপিয়ে গেলে তো চলবে না, পরে দম নেওয়ার সুযোগ পাবি না। আয়, তুই আর আমি মিলে মাচাটা তৈরি করে ফেলি। ঠিক আছে, তবে আমাকে কিন্তু লাউ পাতা দিয়ে চিংড়ির ভর্তা খাওয়াতে হবে। বেশ, তা না হয় খাওয়াবো, তবে তোর গাছের লঙ্কার চাটনি কিন্তু আমরা সবাই খাবো, কেমন? আমি দেব না বলেছি নাকি? তবে সে চাটনি কিন্তু তোমাকেই বানাতে হবে। বেশ, তো তাই হবে। এখন চল তো, কাজ শুরু করা যাক। ভোরবেলা রতন কাকা পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় মাচা দেখে অবাক হয়। আরে বাপরে, পুকুরের ওপর মাছা, কালে কালে আর কত রং দেখবো। দেখতে না চাইলে চোখ বন্ধ করে রাখুন। মন্ডল বাড়ির বহর আগে দেখছি মুখে মুখে কথা শিখে গেছিস। গরিব বাবার মেয়ে বলে আমাদের উঠতে বসতে কথা শোনান। আমাদের কাজ করতে দিন, আমাদের বিরক্ত করবেন না। মন্ডল মশাই এলে বলবো রতন কাকা তোমাকে কেমন করে কথা শোনাতো এতদিন, তারপর যা করার উনি করবেন। এটাও বলবো আমাদের মরিচ গাছের উনি ক্ষতি করতে চান। নাও, মাছটাও ভালো চোখে দেখছেন না। আরে ভুল হয়েছে, তোদের এখানে আসা আমার ভুল হয়েছে। আমি আর এদিকে আসবো না। দেখো মন্ডল মশাই কিন্তু লোকটা সুবিধার না, ওনাকে আমার ব্যাপারে কিছু বলিস না। আমি তোদের কিছু বলবো না, আমি চলি। যদি কোনো ক্ষতি হয় তবে এটাও কিন্তু বলবো তুমি মণ্ডল মশাইকে সুবিধার না বলেছ। রতন চলে যায়। এসব বলতে গেলি কেন? জানিস না উনি কেমন মানুষ? শোনো বুবু, যে ভয় পায় তাকেই ভয় দেখানো যায়। ও আর ক্ষতি করার কোনো চিন্তা করবে না। আসলে কি জানো, সবাই ভালো থাকুক এটাই চাই, কিন্তু কারো চেয়ে কেউ বেশি ভালো থাকবে এটা কারো সহ্য হয় না। পাকা বুড়ি। শোনো, গাছের যত্নের দায়িত্ব কিন্তু তোমার একার। দীপা মাছেদের দেখবে আর আমি ঘর সামলাবো। ও হ্যাঁ, আমি বাবাকে একটা নকশি কাঁথা দিয়ে আসি, হাটে বিক্রি করলে কটা পয়সা আসবে ঘরে। তুমি যাও বুবু, বাকিটা আমি সামলে নেব। এক মাস পূর্ণ হওয়ার আগের দিন তিন বোনের কঠোর পরিশ্রমে সফল হয়েছে। বাবা দেখো, কত বড় চিংড়ি হয়েছে। 2 পাত্র চিংড়ি বিক্রি করলে কম করেও 2000 টাকা পাওয়া যাবে। দেখো বাবা, এখানে এক কারি মরিচ হচ্ছে, এখান থেকে তুমি বেশ কিছু টাকা পাবে। বাবা এই নাও, এখানে 20টা লাউ আছে, এগুলো নিয়ে তুমি দীপার সাথে হাটে যাও। তুমি দেখো বাবা, এবার সব ভালো হবে। তাই যেন হয়, কিন্তু কাল যে কি হবে। পরের দিন কমলের দাওয়ায় নরেশ মণ্ডল প্রবেশ করে। বাবু, এ বাবু। মন্ডল মশাই, আপনি এসেছেন? কমল তার হাতে একটি টাকার থলে তুলে দেন। এই নিন আপনার 1500 টাকা। 1000 দেনার টাকা আর 500 আমার মেয়েকে দিয়েছিলেন। এসবের মানে কি? মানে আপনার দেনা শোধ করে আপনার দেওয়া টাকাটাও আমার বুবু ফিরিয়ে দিয়েছে। আপনার প্রস্তাবে গরিব বাবার মেয়েটা মোটেও রাজি নয়। এবার আপনি আসুন। কিন্তু এমন কথা তো ছিল না।
আপনার বয়স হয়েছে মণ্ডল মশাই, আপনি হয়তো ভুলেই গেছেন আমরা সময় নিয়েছিলাম আর আপনি আমাদের তা দিয়েছিলেন। এখন ওটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু কাজের কাছে যাব। দেখব আসছে বছর আপনি কি করে মোড়ল হন। কিন্তু এত টাকা তোমরা কোথায় পেলে? চুরি তো করনি, তার কি প্রমাণ আছে তোমাদের? আমাদের পুকুরে চিংড়ি চাষ করে 3,000 টাকার চিংড়ি বিক্রি করেছি। বড় বুবুর নকশি কাঁথায় লাউ বিক্রি করে পেয়েছি 500 টাকা, আর আমার মরিচ বিক্রি করে পেয়েছি 1000 টাকা। আপনার ধার শোধ করেও আমরা বাড়তি টাকা জমিয়ে নিয়েছি। গরিব বাবার মেয়েরা বলে এতদিন সকলের কত অবহেলা পেয়েছি। আজ আমরা প্রমাণ করে দিয়েছি মেয়েরা চাইলেই সব পারে। আমরা আমাদের সব দেনা শোধ করে দিয়েছি। আপনি এখন আসুন মণ্ডল মশাই। হায় হায় হায়, আমার যে কেন এমন কটা মেয়ে হলো না? হায় হায় হায়। আমার 3 মেয়ে, আমার 3 রত্ন, আমার যে সুখ আর কে আছে। চলো বাবা, এখানে আরো কিছু চিংড়ি আছে, ওগুলো বিক্রি করে আসি। সাথে আরো কিছু চিংড়ির পোনাও কিনে আনবো। চল চল মা চল। কমল তার 3 মেয়েকে নিয়ে পুকুরের দিকে হেঁটে যায়। সূর্যের সোনালি আলো তাদের মুখে এসে পড়ে। দেনার ভাড়া, সমাজের চোখ রাঙানি সব পেরিয়ে কমল ও তার 3 মেয়ে প্রমাণ করল বুদ্ধি আর সাহস থাকলে কোনো বাধাই বড় নয়। সেই গ্রামে আর কোনো দিন কেউ কমল বা তার মেয়েদের অবহেলা করার সাহস দেখায়নি। তাদের ছোট্ট উদ্যোগ বদলে দিয়েছিল তাদের ভাগ্য। আজকের গল্প এখানেই শেষ হলো। এক বৃদ্ধ বাবা এবং 3 মেয়ের লড়াই তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, এবং তোমরা এই গল্পটা থেকে কি শিখতে পারলে সেটাও কমেন্টে জানিও, এবং তার সাথে গল্পে আর কি কি ইমপ্রুভ করা যেতে পারে অবশ্যই কমেন্টে সেটা জানিও। আমরা কিন্তু পরবর্তী গল্পে আরও সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে, এবং গল্পটা কেমন লাগলো সেটাও বুঝতে পারবো তোমাদের কমেন্টে দেখে। তো অবশ্যই একটা করে কমেন্ট সবাই করে যেও।